বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন মুলুক সফরে আছেন। নির্বাচনের মাত্র ৩৩ দিন আগে ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফর ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দে বহুমুখী জল্পনার জন্ম দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যম এবং সরকার প্রেসই মূলত ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যিক শুল্ক নীতি এবং বিতর্কিত ভিসা বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনের উপর জোর দিচ্ছে। অন্যদিকে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাণিজ্য শুল্কের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জনাব খলিলুর রহমানের যে বৈঠকটি হবার কথা রয়েছে, সে বৈঠকের আলোচ্য সূচিতে বাণিজ্য ইস্যুটি নেই, বরং অ্যালিসন হুকার 1 মাস আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করেছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সে সফরের আলোচনা থেকে আসা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্যই মার্কিন মুলুকে ডাক পড়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। আর এই ইস্যুগুলোর সাথে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্পর্কিত বেশ কিছু ইস্যু আছে বাংলাদেশের নির্বাচন ইস্যু। বৈঠকটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি প্রয়োজনে মিস্টার গোর নয়াদিল্লি চলে গিয়েছেন। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুটি হলো ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। নির্বাচনের আগে যাতে এমন বড় সংখ্যক বাংলাদেশিকে ফেরত না পাঠায়, সেটি নিশ্চিত করতে চায় ঢাকা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA এর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে যে জিও বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান 8 থেকে 12 ডিসেম্বর দুটি দেশ সফর করবেন। দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি। দুটো দেশই তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। ডক্টর খলিলুর রহমানকে যেদিন জিও দেওয়া হয়, সেদিন আরও 2 জন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে। 6 জানুয়ারি ইস্যু করা জিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ একদিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যান। দিনটি হলো 8 জানুয়ারি। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিটেন্স, ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর 2 সিদ্ধান্ত অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিনের সফরে ওয়াশিংটন গেছেন। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার প্রসঙ্গ এই সফরের আলোচনায় আসবে। 8 জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি USTR এর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি আলাদা বৈঠক করেছেন। গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাসের অগ্রগতি সম্পর্কে জানান। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান হ্রাসে বড় পদক্ষেপ নিয়েছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডক্টর খলিলুর রহমান USTR কে পারস্পরিক শুল্ক বর্তমান 20% থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মার্কিন কন্টেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে একমত হন। সরকার বলছে উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সমাধানে সম্মত হয়েছে, যাতে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত এবং দ্রুত কার্যকর করা যায়। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন গ্রিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটিআরকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যেই বেড়েছে। বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই বাংলাদেশকে মার্কিন ভিসা বন্ডের আওতাভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জেমিন গ্রিয়ারকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান খলিলুর রহমান। দর্শক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরো কিছু বড় মাথা ব্যথার বিষয় আছে। তার একটি হলো, সরকারিভাবে ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত এক বছরে প্রায় 300 বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। আরো 300 বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য। এছাড়া আনুমানিক 4,000 বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের মামলা আদালতে বিচারাধীন। ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই, শুধু অনুরোধ করা ছাড়া। তবে বাংলাদেশকে ভিসা বন্ডভুক্ত করার পরপরই 5,000 অভিবাসীকে যদি ফেরত পাঠায়, সেটি অধ্যাপক ইউনূসের গত 17 মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন। দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। একটি হলো বাংলাদেশের নির্বাচন, আরেকটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে। ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন গ্রেগরি মেক্স, বিল হুইজেঙ্গা ডক্টর ইউনূসকে চিঠি লিখে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আইন প্রণেতাদের এই চিঠিতে বলা হয়েছিল, কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে। ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের একটি অংশ মনে করে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। দর্শক, মার্কিন দূত সার্জিও গোর বৈঠকটিতে থাকার কথা ছিল, কিন্তু দিল্লিতে জরুরি মিটিং পড়ে যাওয়ায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন। দিল্লিতে তিনি বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ বাংলাদেশ সম্পর্কে 3টি ইস্যুতে কথা বলেছেন।
ইস্যু তিনটি হলো সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তানের সফরের সময় JF-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন নির্বাচন। ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো একবার আহ্বান জানিয়েছে। জয়সওয়াল বলেছেন, ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে, যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়। দর্শক, আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, যার সাথে খলিলুর রহমান বৈঠক করবেন, সেই হুকার গত 7 থেকে 12 ডিসেম্বর 5 দিন ভারত সফর করে গেছেন। তার এই সফরটি ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যু নিয়ে। ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি, তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার মধ্যে 15,000 কোটি টাকার বেশি খরচ হবে। বাংলাদেশ অনেক আগে থেকেই চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে, কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে অ্যালিসন হুকারের ভারত সফরের সময় আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয়। আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাখাইন ইস্যুটিতে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ওয়াশিংটন সফরে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের ওয়াশিংটন সফর কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি একটি ত্রিভুজাকার কূটনৈতিক সমীকরণের অংশ। কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে 33 দিন। এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না। নির্বাচনের মাত্র 33 দিন আগে এনএসএ পর্যায়ের এই সফর শুধুই রুটিন মাফিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সম্ভবত একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই বার্তার মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। ট্রাম্প প্রশাসন চাইবে বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব বলয় থেকে দূরে থাকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খলিলুর রহমানকে যেসব বার্তা দিবেন, সেগুলো আরো পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ল্যান্ড করার পর। ক্রিস্টেনসেনের 12 জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা আছে। সম্মানিত দর্শক, রাজনীতির যে রাজচক্র, ভাগ্যচক্র, যেটি আকাশ থেকে নিয়ন্ত্রিত হয়, অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে আবার এই রাজচক্র উল্টো পথে ঘোরা শুরু করেছে। আপনারা যদি গত 17 মাসের এই যে রাজনীতির যে পট পরিবর্তন, রাজনীতির স্রোত, বিভিন্ন পক্ষে বা বিপক্ষে যে জনজোয়ার, এগুলো যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে বাংলাদেশের একটি ঘটনা, ইতিবাচক একটি ঘটনা, কোনো আবেগ, রাজনীতির জোয়ার বা সম্ভাবনা, এর কোনোটি কোনো ব্যক্তির বা কোনো দলের কর্ম দ্বারা সৃষ্টি হয়নি। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটল এবং এক একটা নতুন নতুন পরিস্থিতি তৈরি হলো। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আসমান থেকে কেউ হয়তো কোনো কিছু নড়াচড়া করাচ্ছে এবং রাজনীতিতে বাংলাদেশের ময়দানে যা কিছু ঘটছে, এখানে ব্যক্তির চাইতে পারিবারিক বিষয় বা পারিবারিক বিষয়ের চেয়ে রাজনৈতিক বিষয় কিংবা অন্য কোনো যে দেশি বিদেশি চক্র, তাদের যে এখানে লীলা খেলা হচ্ছে, সেই লীলা খেলার চাইতে প্রাকৃতিক যে কারণগুলো, সেগুলো বেশি ঘটছে। আপনি বুকে হাত দিয়ে একবার একটু চিন্তা করুন যে আওয়ামী লীগের পতন বা শেখ হাসিনার যে বাংলাদেশ থেকে দিল্লি গমন,
এটা আপাত দৃষ্টিতে আমরা গণ অভ্যুত্থানকে মনে করি, কিন্তু যদি 5 তারিখ দুপুর পর্যন্ত আপনি যারা রাজপথে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করুন এবং আপনি যা দেখেছেন সেটির সঙ্গে মেলান, মনে হবে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন। এখন এই ঘটনা কি আলটিমেটলি জনতার পক্ষে যাবে, নাকি ঘুরে ফিরে আবার আওয়ামী লীগের পক্ষে যাবে, নাকি বিএনপির পক্ষে যাবে, নাকি যে ইসলামিক দলগুলো জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে যাচ্ছে টিল নাও আজকের দিন পর্যন্ত, সেখানে জামাতের মাধ্যমে একটি নতুন রাজনীতির ইতিহাস রচিত হবে, এটা আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? প্রায় প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং গতকালকের ঘটনার ফলে আজকে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হচ্ছে এটি মুহূর্তের মধ্যে উল্টে যাচ্ছে। যেমন ধরুন, আগস্ট মাসের 5 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস তখনও দেশের বাইরে, তো ওনার কপালে যে রাজটিকা আছে আমরা এটা জানতাম না। আবার উনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন, যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, এ সকল মানুষদের কপালে যে রাজটিকা ছিল তা আমরা কেউ কল্পনা করতে পারিনি। যেমন ধরুন, ছাত্রদের মধ্য থেকে 2 জন উপদেষ্টা হলেন, অন্যান্য যারা হলেন ওনারা কেউ আগস্ট মাসের 5 তারিখে কল্পনা করতে পারেননি যে শেখ হাসিনার পতন হবেন এবং তারা মন্ত্রী মিনিস্টার হবেন, কিন্তু ঘটনা ঘটে গেল। এবং টানা প্রায় 4 থেকে 5 মাস যাবৎ সবকিছু গ্রহ নক্ষত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদ বর্গের অধীনে রইল। এরপর সৌভাগ্যের যে চাকা এটি জামাতের পক্ষে চলে গেল 2025 সনের জানুয়ারি থেকে। স্কুল, কলেজ, মাদ্রাসা, পথ ঘাট, মাঠ, শিক্ষালয় থেকে শুরু করে সব জায়গাতে শুধু জামাত এবং জামাত, এবং এটির 2টো অংশ। প্রথম অংশ হলো এনসিপি আর নেপথ্যে জামাত। এভাবে চললো প্রায় 4 থেকে 5 মাস। তারপর শুরু হলো একটা হযবরল অবস্থা। 2025 সনের মে মাস থেকে একটা হযবরল অবস্থা। এই বিভিন্ন ইউটিউব থেকে নানা রকম গরু জবাই, জিয়াফত এগুলো চলতে থাকে। তারপর বিএনপি নানা রকম প্ল্যান করতে থাকে, প্রোগ্রাম করতে থাকে, এবং আজকেই মনে হলো যে সরকারকে তারা ফেলে দেবে। এই এশরাক মানে নগর ভবন দখল করে, এই আর এক পার্টি এসে, মানে কি একটা বিতিস্থির অবস্থা। তো সেই অবস্থার মধ্যে যখন তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন বৈঠক সেটা হলো, এরপরে আরো এলোমেলো হয়ে গেল। এনসিপি একভাবে চলে, জামাত একভাবে চলে, বিএনপি একভাবে চলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা একভাবে চলে, এমনকি সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক, জামাতের সম্পর্ক, তারপরে তারেক রহমান সাহেবের সম্পর্ক যে আসলে কেমন, এই জিনিসটি কিছুতেই আন্দাজ করা যাচ্ছিল না। ঠিক এইরকম যে একটি হযবরল অবস্থা, সেই অবস্থার মধ্যে ওসমান হাদী উনি নিহত হলেন। ওসমান হাদী নিহত হওয়ার পর সবাই বলে এই পুরো যে পরিবেশ পরিস্থিতি, মানে হত্যাকাণ্ডের পর যা কিছু ঘটেছে তার পুরোটাই জামাত এবং এনসিপির ফেভারে গিয়েছে। কিন্তু ওভার অ্যাক্টিং করতে গিয়ে তারা যে বিষয়গুলো তারা ফেভারে আনতে পারতো সেই জিনিসগুলো তাদের জন্য বুমেরাং হয়ে গেছে। যেমন ডেইলি স্টারের আক্রমণ, প্রথম আলোর আক্রমণ, এটাকে আসলে হজম করা যায়নি। তো এই অবস্থা যখন চলছে, ঠিক সেই সময়টাতে নাটকীয়ভাবে জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন তিনি বাংলাদেশে আসবেন। আর উনি 25 তারিখে আসার পর থেকে আজকের দিন পর্যন্ত, আমি এই ভিডিওটি করছি জানুয়ারি মাসের 7 তারিখে, তাহলে অলমোস্ট প্রায় 2 সপ্তাহ ধরে পুরো রাজনীতির যে ময়দান এটি এখন বিএনপির দখলে। বাংলাদেশে এখন বিএনপির যে গ্রহ নক্ষত্র আজকের দিন অনুযায়ী মনে হবে যে এখনই নির্বাচন হয়ে যাওয়া উচিত, এবং তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তিনি যেখানে যাচ্ছেন, সানাই বাজছে, নহবত বাজছে, তার কাছে যারা যাচ্ছেন তাদেরকে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, যে রাষ্ট্রীয় প্রোটোকল রক্ষা করতে হয়, যে সিকিউরিটি পাস নিতে হয়, বা যে ধরনের যাকে বলা হয় সতর্কতা অবলম্বন করা হয়, যারাই সেখানে গেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী সালমা থেকে শুরু করে তার দলের যারা একেবারে আপনজন, তারা যারা সহযোগী রয়েছেন, সেটা ভিপি নুরুল হক নুরু বা অন্যান্য যারা, মাহমুদুর রহমান মান্না, যারা দেখা করেছেন, সবাইকে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অ্যাজ ইট ইজ তারা একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে। এই যখন চলছে, তখন সারা বাংলাদেশের কিছু কিছু এলাকাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। বিচ্ছিন্ন বললাম এই কারণে যে স্বয়ং বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে কারওয়ান বাজারে যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা, এর সঙ্গে কোনো চক্রান্ত জড়িত নেই। কিন্তু বিএনপি নেতারা এটা মানতে রাজি নন। অন্যদিকে জনাব ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেটিকে কেন্দ্র করে একটি চার্জশিট দেওয়া হয়েছে, এবং সেই চার্জশিটে যে সকল ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং যে কাহিনী, যে ঘটনা সেখানে বর্ণনা করা হয়েছে, এতে করে ওসমান হাদির পরিবার আরো বেশি বিক্ষুব্ধ হয়ে পড়েছে, এবং তার যে সংগঠন ইনকলাব মঞ্চ, তারা কোনো অবস্থাতেই এই চার্জশিটের বয়ান মানতে পারছেন না। তারপর চট্টগ্রামের যে একটি এলাকা রয়েছে ফটিকছড়ি, রাউজান, এই এলাকাগুলো মূলত সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের একছত্র আধিপত্য। তো সেখানে গিয়াস কাদের চৌধুরীকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগ বিএনপির একজন নেতা গোলাম আকবর খন্দকার, এটাকে নিয়ে পুরো চট্টগ্রাম উত্তাল। তার প্রেক্ষিতে হোক বা অন্য যে কোনো কারণে হোক, সেখানে এই রাউজান, ফটিকছড়ি, এই বিস্তীর্ণ এলাকাতে যেখানে চৌধুরী পরিবারের আধিপত্য রয়েছে, এই জায়গাটিতে একজন নেতা খুন হয়েছেন। এর বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে যে সকল খবর আসছে, সেই খবরগুলোকে আপনি যতই বিচ্ছিন্ন বলার চেষ্টা করেন, কিন্তু একটির সঙ্গে অপরটি যদি মিলিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিএনপির ভাগ্যাকাশে যে সৌভাগ্যের পূর্ণিমার চাঁদ এই গত 15 দিন ধরে আলোক বর্ষণ করছিল, প্রভা দিচ্ছিল, প্রভা বিকিরণ করছিল, সেটি থমকে গেছে। এখন নানা জনে নানা কথা বলার চেষ্টা করছেন, মুখ ফুটে অনেকে বলছেন, আর অনেকে বুক ফেটে যাচ্ছে কিন্তু বলতে পারছেন না। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দুটো ঘটনা ঘটল, ইউরোপ কেন্দ্রিক এবং ল্যাটিন আমেরিকা কেন্দ্রিক। ইউরোপে অ্যান্টার্কটিকার মতো করে একটি বরফ আচ্ছাদিত অঞ্চল রয়েছে, গ্রিনল্যান্ড, যেটি ডেনমার্কের সম্পত্তি দীর্ঘদিন ধরে, এবং এটার সঙ্গে ইউরোপের যাকে বলা হয় একটা প্রেস্টিজ জড়িত, পুরো ইউরোপের, শুধু এটা ডেনমার্কের সম্পত্তি না। এখন এটা ডোনাল্ড ট্রাম্প দখল করতে চাচ্ছেন, এটা নিয়ে ইউরোপের সঙ্গে তার বাকবিতণ্ডা। এরপর ল্যাটিন আমেরিকাতে যদি যান বা দক্ষিণ আমেরিকাতে যদি যান, সেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে যা কিছু হচ্ছে, যুক্তরাষ্ট্রের বাইরে যা কিছু হচ্ছে, এবং পুরো ল্যাটিন আমেরিকাতে যা কিছু হচ্ছে, ব্রাজিল থেকে শুরু করে বড় বড় দেশগুলো যেভাবে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে মাদুরোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে একটা সমঝোতায় যেতে হবে এবং তাকে পিছু হটতে হবে। আর এই মাদুরোর এই ঘটনার সঙ্গে সঙ্গে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভারতের উপর খড়গ স্থাপন করেছেন। গত 1 বছর ধরে ভারতের সাথে সম্পর্ক স্থাপন, পুনঃস্থাপন, সম্পর্ক নষ্ট, এগুলো নিয়ে নানা রকম নাটক হয়েছে। সেই নাটকের প্রেক্ষিতে
ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেছেন, মিস্টার নরেন্দ্র মোদীও চেষ্টা করেছেন, কিন্তু শেষ অবধি হয়নি। এর কারণ হলো স্বার্থের যে বিষয়টি, এটি উভয় পক্ষের জন্য জীবন মরণ সমস্যা। ভারতের অর্থনীতি এখন যেভাবে রাশিয়ান তেলের উপরে নির্ভর করছে, আমেরিকার দাবি মতো কোনো অবস্থাতেই তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করতে পারে না। আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্কটি রয়েছে, এই সম্পর্কটির মধ্যে যদি একটা বিচ্ছেদ ঘটানো না যায়, এটি আমেরিকার পক্ষে হজম করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তো তর্জন গর্জন চলছিল এতকাল, তার প্রেক্ষিতে এখন যেটি হচ্ছে, আমেরিকা সম্ভবত কোমরে গামছা বেঁধে ভারতের বিরুদ্ধে নেমেছে। এবং আজকের এই ভিডিওটি যখন করছি তখনের খবর হলো ভারতের উপর 500% 500 টাইমস শুল্ক আরোপ করার যে অর্ডার, এই অর্ডারে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন। কাজেই ভারত এবং আমেরিকার যে সম্পর্ক নষ্ট হয়ে গেল দিল্লির সাথে, এখন সঙ্গত কারণেই বাংলাদেশ দিল্লির পরিবর্তে ঢাকা, দিল্লির পরিবর্তে ইসলামাবাদ আমেরিকার জন্য একটা সেফ, যাকে বলা হয় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আর সেফ টার্নিং পয়েন্ট যদি হয়, সেক্ষেত্রে এই গত 15 দিনে বিএনপির যে রমরমে অবস্থা, এর পেছনে আমেরিকার গুডউইল না ভারতের গুডউইল, আমেরিকার বেস্ট উইশেস না ভারতের বেস্ট উইশেস, আমেরিকার গ্রিন সিগন্যাল না ভারতের গ্রিন সিগন্যাল, এটা আপনারা বুঝে নেন। আর সেক্ষেত্রে যেটি হচ্ছে, যদি বিএনপির সঙ্গে আমেরিকার গ্রিন সিগন্যাল থাকে, সেক্ষেত্রে ভারত তার শত্রু হয়ে যাবে এবং ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টেনে নেবে। আবার যদি ভারতের সঙ্গে বিএনপির কোনো দফারফা হয়ে থাকে, সেক্ষেত্রে আমেরিকা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার তারা কাছে টেনে নেবে। এরই কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রেও এবং কাতার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কতিপয় কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক ঢাকাতে, ওয়াশিংটনে এবং কাতারের রাজধানী দোহাতে। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেরও একটা হিউজ মার্কিন লবি আছে এবং একই সঙ্গে তার যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের যে লবিস্ট গ্রুপগুলো রয়েছে তাদের সঙ্গে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তারই প্রেক্ষিতে এই যে গত 2 সপ্তাহ ধরে যা কিছু বাংলাদেশের ভিতরে হচ্ছে এবং বাইরে হচ্ছে, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই 2024 সনের যে সৌভাগ্যের তারকা বা নক্ষত্র বা স্টার, সেই বৃহস্পতিটি যদি আবার এই 2026 সনের জানুয়ারি মাসে এসে তার কপালের উপর টিপ দিয়ে যায়, অন্য সবাই আশ্চর্য হলেও আমি আশ্চর্য হব না। আর এটা কেন এই প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে এবং কেন বারবার বিশ্ব এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে রাজনীতির ভাগ্যাকাশে আমাদের দেশে বারবার পট পরিবর্তন হচ্ছে, এটি অন্য একটি প্রসঙ্গ, হয়তো সময় পেলে ভবিষ্যতে আলোচনা করব। আজকের ভিডিওতে এতটুকু আমার কাছে মনে হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।